দর্শক, রবিজ ব্লগে স্বাগত জানাচ্ছি। দর্শক, তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে মেহেরপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বৃষ্টি হচ্ছে। গলের আবহাওয়া সম্পর্কে আমরা জানি যে গলে নিয়মিত বৃষ্টি হয়, হুটহাট বৃষ্টি হয়, যে কোনো সময় বৃষ্টি নামে, আবার হুটহাট বৃষ্টি চলেও যায়। তো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে প্রথম টেস্টের ভেন্যু সেটা গল, সেখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং আজকেও সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে, কিন্তু দুপুরের পর বৃষ্টি অবশ্য নেই। তো এই বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশ দল টেস্ট খেলতে নামে, সেই টেস্ট নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মেহেদি। স্বাগত জানাচ্ছি। মেহেদি, যেটা বলছিলাম আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ঢুকে গেছে বাংলাদেশ এবং সম্ভবত এটাই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ যেটা বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম পার্টিসিপেট করছে। তো আপনার কি মনে হয় যে গত যে 2 আসরের যেই পারফরমেন্স, সেখান থেকে কি ভালো আউটপুট এই সিরিজ দিয়ে করতে পারবে? হ্যাঁ, মানে গত আসরে 4টা ম্যাচ জিতেছে বাংলাদেশ, 3টাই দেশের বাইরে, একটা দেশে ছিল। আর তার আগেরটা একটা জিতেছে। তো হিউজ ইমপ্রুভমেন্ট বলাই যায়। তো আমরা 7th ফিনিশ করেছি আর কি টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেরই শুরু, বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজটা এবং বাংলাদেশের প্রথম নিয়ে, তো এটা একটা পজিটিভ স্টেপ নিয়ে শুরু করাটাই হচ্ছে টার্গেট থাকবে। এবং অবশ্যই ডিফিকাল্ট ম্যাচ। আমরা জানি যে বলে অনেক রান হয়, বল টার্নও করে, থার্ড ডে থেকে স্পেশালি। তো আবার এই যে বৃষ্টি, এখানেও বৃষ্টি, ওখানেও হয়তো কিছুটা বৃষ্টি করবে, ওই জায়গাটায় ফোকাস ধরে রাখা বা আসলে খেলা হবে কিনা ওই কল্পনা নিয়ে একটু চেষ্টা শুরু হচ্ছে। তো বাংলাদেশের প্রথম টার্গেটটা অবশ্যই থাকবে যেন একটা রেজাল্ট তারা আনতে পারে। এই কারণে ব্যাটসম্যানদের লম্বা সময় যদি প্রথমে ব্যাট করতে পারে, লম্বা সময় ব্যাট করাটা বা প্রথমে ব্যাট না করলে প্রথম ইনিংসটা যাতে অনেক ব্যাট করতে পারে, শ্রীলঙ্কাকে ওই জায়গাটায় ফ্রাস্ট্রেট করা যায় নাকি। কারণ প্রথমেই কিন্তু আপনি টেস্ট নামবেন একটা রেজাল্ট করা হচ্ছে, প্রথমে আপনার কন্ডিশন এগুলোর সাথে মানিয়ে নিয়ে আপনি ক্রিকেটের ধরন বুঝতেছেন নাকি, আপনার পরবর্তী প্ল্যানগুলো কি হবে, ওগুলো তো প্রথম দিক থেকেই বোঝা যাচ্ছে। ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে গত সার্কেলে বাংলাদেশ টিম ভালো খেলেছে, কিন্তু আমরা যদি খেয়াল করি যে আসলে হোম কন্ডিশনে, হোম সয়েলেই কিন্তু বাংলাদেশ বেশি ফেল করেছে। জিম্বাবুয়ের দলের বিপক্ষেও টেস্ট হেরেছে। তো এটা দেশের বাইরে খেলা, সেই হিসাবে আমরা আশা করতে পারি। বাট আমাদের ব্যাটিং প্রবলেম নিয়ে কিন্তু লম্বা সময় ধরে একটা সমস্যা হচ্ছে, স্পেশাল ব্যাটিং। এখানেও কিন্তু ব্যাটিং নিয়ে কনসার্ন আছে। সুশান্তকে হয়তো ওপেনিং খেলানো হবে। তো এই যে একটা হটস্পট ব্যাটিং পজিশন, সেটা কি আসলে এখানে পারফেকশন কি আসতে পারবে? গত টেস্টের আমাদের টেস্ট টিম কিন্তু মোটামুটি অনেকদিন ধরেই থাকে। যদিও ওপেনিং স্লটে আমরা দেখেছি যে অনেক চেঞ্জ আসছে, রিসেন্টলিও আসছে, আগেও একটু শাসন করা হয়েছে ওপেনারদের। সাদমান বলেন, জাকির বলেন, জয় বলেন, এরা কেউই আর কি এখন পুরোপুরি রেগুলার। সাদমান শুধু এখন রেগুলার খেলতেছে, কিন্তু কেউ কিছুদিন আগে রেগুলার ছিল না। পারফরমেন্স কিন্তু আব্দুল আমার অনেকদিন ধরে রান করতে পারেনি, বড় রান করতে পারেনি, যেটা ওর ইয়েটা ছিল যে ও কিন্তু অনেক বল খেলে। হ্যাঁ, যখন থাকে ওই জিনিসটা কিন্তু বাংলাদেশকে নিউ বল, আপনি অ্যাওয়ে কন্ডিশনে কিন্তু আপনার নিউ বলটা আগে ফেস করতে আসে। এখানে কিন্তু আপনি কত রান করলেও থেকে বড় কথা হচ্ছে যে আপনি নিউ বলটা খেলে আসতে পারছেন অ্যাজ এ ওপেনার। তাহলে কিন্তু আপনি টিমের জন্য একটা বড় কাজ করে আসছেন। আপনি হয়তো 20-25 রান 30 রান করেছেন, কিন্তু আপনি নিউ বলটা ফেস করে এসেছেন, বাকি ব্যাটসম্যানদের কাজটা অনেক সহজ হয়। আমাদের ওপেনিং স্লটটা এখনো ইস্যু। শান্তকে শোনা গেছে যে সে ওপেন করতে পারে, এটা নিয়ে অনেকের অনেক মত আছে। এটা কি ভালো হবে দলের জন্য? একটা 3 নম্বরের ব্যাটসম্যান ওপেনিং এ খেলা তো চ্যালেঞ্জ। এটা আসলে না হওয়া পর্যন্ত একটা জিনিস আসলে বলা খুবই ডিফিকাল্ট। শান্ত আমরা জানি যে টিনে ব্যাটিং করেছে, অবশ্যই তার নিউ বল ফেস করার একটা অ্যাবিলিটি আসলেই যে টিনে ব্যাট করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ওই যে প্রথমে ইস্যু করার সেই কি স্টার্টার বা আপনার যদি কোনো একটা টেকনিক্যাল ফ্ল থাকে যেটা খুব আর্লি অন বলাররা টার্গেট করতে পারে, ওখানে কিন্তু আপনি ফার্স্ট ওভারে উইকেট লুজ করতে পারেন। তো অবভিয়াসলি রেড বলের খেলা ডিফারেন্ট, এখানে অ্যাগ্রেশন সব কিছুই অন্যরকম হতে হয় আর কি। আপনি একটা ডিফেন্সিভ শট খেললেও ওখানে ওই অ্যাগ্রেশনটা শো না করলে বলার আপনাকে পেয়ে বসবে। তো টেস্ট ক্রিকেটের মেন্টালিটিটাই ডিফারেন্ট, এখানে ফুললি অ্যাগ্রেশন, এটা রানের খেলা না শুধু, এটা অনেক রকম টেকনিক্যাল ব্যাটেল আপনাকে করতে হবে। তো
শান্তর ব্যাপারটা আসলে আমরা এখানে দেখেছি যে সে প্র্যাকটিস ম্যাচে 40 odd রান করেছে এখানে 39 ডেলিভারিতে। তো ওখান থেকে আমার মনে হয় যে একটা ম্যাচ চাইলে বাংলাদেশ দেখতেই পারে এখানে আসলে কি হচ্ছে। মেবি ব্যাটিং নিয়ে আসলে অনেক কনসার্নের জায়গা আছে, ব্যাটিং নিয়ে আলোচনাটা। আরেকটা পয়েন্ট হচ্ছে বাংলাদেশের যদি টপ অর্ডারে বলা হয় গুরুত্বপূর্ণ ব্যাটার হচ্ছে লিটন দাস। তার পারফরমেন্স বা ব্যাটিং পারফরমেন্সটা খুব মানে আশাব্যঞ্জক না। এই প্র্যাকটিস ম্যাচেও কিন্তু খুব একটা রান করতে পারেনি এখানে যে প্র্যাকটিস সেশনটা গেছে। এছাড়া আমাদের আরেকজন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তার পারফরমেন্স তো লম্বা সময় ধরে আসলে ব্যাক প্যাচের মধ্যে আছে। তো ইভেন বল কিন্তু মুশফিকের জন্য লাকি বেঞ্চে, সেখানে তার ডাবল সেঞ্চুরি আসে। তো কি মনে হয় আসলে এই গলে কি এই দুইজনের ব্যাট থেকে আমরা কি প্রত্যাশিত পারফরমেন্স পাবো, নাকি একটা মুশফিক আর শান্ত? হ্যাঁ না, মুশফিক এবং লিটন। মুশফিকের যেটা দেখেছি যে যতদিনই আমি তাকে ব্যাট করতে দেখছি খুবই কম্প্যাক্ট প্লেয়ার মনে হয়েছে, খুবই ডিফেন্সিভলি সলিড এখানে প্র্যাকটিসে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানেই না, ওখানেও যে ভিডিওগুলো দেখলাম যে গলে যাওয়ার পর ওখানেও কিন্তু সে লুক ভেরি কমফোর্টেবল মোটামুটি। প্রবলেমটা হচ্ছে যে এখানে বাংলাদেশ যে এরকম উইকেটে প্র্যাকটিস করে গেছে ওগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা আমার সন্দেহ আছে, কারণ ওইটা একটা টেস্ট ম্যাচের জন্য আপনাকে রেডি করতে পারে নাকি আমার যথেষ্ট ডাউট ছিল তখনও। তো ওই জায়গা থেকে আমাদের প্রিপারেশনটা কতটা ভালো হয়েছে এটা বোঝা যাচ্ছে না। বাট যদি ওভারঅল বলি তাহলে টিমটা ব্যাটসম্যান শান্ত বলেন, মুশফিক বলেন আর মমিনুল বলেন, তিনজনকেই টেস্ট মানে ক্যারি করতে হবে, মানে তাদেরই ক্যারি করতে হবে এবং তারা ওরকম একটা ফ্লোতে আসেই তারা রান করার মতো অবস্থায় আছে, বাট রানটা আসে না। যেটা বললেন যে মুশফিক অনেকদিন ধরে এই রান করছে না, গল তার জন্য খুবই ভালো একটা বেরিয়ে লাস্ট যখন খেলেছে তখন মনে হয় 85 করেছে, তার আগে 13তে এক ডাবল সেঞ্চুরি আছে। তো বলে ওই রকমই ব্যাটিং করতে হবে, সলিড ব্যাটিং, বল বুঝে সেশন বাই সেশন এবং মানে র্যাশ শট না খেলে ওই জায়গাটায় আর কি ইম্প্রুভমেন্টটা দরকার। এই তিনজনই ব্যাটিং নেমছে। আরেকজন কথা বলল লিটন দাস খুবই ইম্পর্টেন্ট নাম্বার 6-এ, যদি নাকি আমাদের টপ অর্ডার সাইন করে তাহলে লিটন হয়তো অনেক রান করতে হবে, কারণ হচ্ছে কি ওই নতুন বলটা খেলে দিয়ে আসাটাই হচ্ছে টপ অর্ডার তো না, এটা হচ্ছে ওপেনারদেরই কাজ। বাকিটা হচ্ছে গিয়ে 3, 4, 5, 6 এরা তখন ক্যারি করতে হবে। লিটনের রোলটা টেস্টে ওরকমই থাকে, সে কিন্তু একটা এক্সিলারেশন দেয় ওই যে বলটা পুরানো হয়ে যাওয়ার পরে। তো ওই কাজটা তাকে করতে দেওয়ার জন্য মানে ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা থাকলে অবশ্যই আমার মনে হয় লিটনের ব্যাট থেকে রান। আরেকটা ব্যাপার হচ্ছে মেহেদি হাসান মিরাজের যে বিষয়টা, মেহেদি হাসান জ্বরে আক্রান্ত, উনি খেলবেন কিনা এখনো নিশ্চিত না, অত শেষ মুহূর্তে একটা ডিসিশন হতে পারে। তো আমরা জানি যে গলের উইকেট কিন্তু তৃতীয় দিন থেকে ভাঙতে শুরু করে, স্পিনাররা স্পেশালি রিস্ট স্পিনাররা প্রচুর টার্ন পায়। তো এই জায়গায় যে স্পিন অ্যাটাকের মধ্যে যদি কম্পেয়ার করি, আপনি কাদেরকে এগিয়ে রাখবেন এবং বাংলাদেশ কি এখানে অনেক বেশি পিছিয়ে? দুইটা টিমের টিম কম্পারিজনে আমার মনে হয় মোটামুটি কাছাকাছি। আমাদের স্পিনারদের এক্সপিরিয়েন্স অনেক বেশি বলতে পারেন। আপনি যে তাইজুলের কথা বলেন, অনেক এক্সপিরিয়েন্স, মিরাজও কম এক্সপিরিয়েন্স না। ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশ একটু এগিয়ে, যদিও মোটামুটি আমি বলবো যে দুইটা টিমের স্পিন অ্যাটাকই খুব ভালো। ডিফারেন্সটা হতে পারে আমাদের নিজেদের স্পিন খেলার অ্যাবিলিটি। বাংলাদেশ সবসময় দেখেছি স্পিনে কিন্তু অনেক সাফার করে। এটা আমরা বলি যে আমরা অ্যাওয়ে কন্ডিশনে গিয়ে খেলতে সমস্যা হয়, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে হোম কন্ডিশনে আমাদের স্পিন খেলতে আরো বেশি সমস্যা হয়। তো শ্রীলঙ্কার এমন এটা মানে রেনুগুলাই কিন্তু আমরা সবসময় রিসেন্টলি দেখেছি যে 5 উইকেট 6 উইকেট পেয়ে শ্রীলঙ্কার স্পিনাররা পেয়েছে। তো ওই জায়গা থেকে অবশ্যই ডেফিনিট শ্রীলঙ্কা যদি এই ম্যাচগুলো জিতে তবে স্পিনারদের কারণেই হয়তো জিতবে। আচ্ছা, একেবারে লাস্ট প্রশ্ন মেহেদি, এবারও তো সে অনেকদিন পরে ফিরেছেন, তার প্রশংসা করেছিলেন ফিলসির মধ্যে, যে 2 দিন আগে তার প্রশংসা করলেন এবং সে প্র্যাকটিস এখানেও কিন্তু ভালো বোলিং করেছেন। তো আপনি কি মনে করেন, মানে ওর কাছে আপনার প্রত্যাশা কি? ও কিন্তু একটা ভালো অবস্থানে থেকেই ইনজুরিতে পড়েছিল, অনেক দিন পরে সে আবার ফিরেছে। তো কি মনে হয় সে কি করতে পারবে এবার? আসলে ইবাদতের ফিটনেসটা বা ও এখন কারেন্ট যে কন্ডিশনিং, ও তো বিপিএল করেছে, বিপিএলের পর অনেকদিন প্র্যাকটিসেও ছিল, তারপরে যে এখন প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছে, অনেকদিন কিন্তু হয়েছে যে সে ক্রিকেট মানে রিটার্ন করেছে। তো ওই জায়গা থেকে কিন্তু এখন হচ্ছে গিয়ে সে ফুল শটলে বল করতে পারবে নাকি, নিজের ফুল ট্যালেন্ট আনলিশ করতে পারবে নাকি, এটা দেখার বিষয়।
আমি চাবো যে হি টেকস ইট ইজি এখন, মানে একদম শুরুতেই যদি প্রথম টেস্ট যদি খেলানোই হয় ভাইকে, মানে একটা রিদমে এসে তারপর সে ওই এফোর্টটা দেখ, মানে ডোন্ট ফল ইমিডিয়েটলি যে ইনটু আ প্যাটার্ন যে এখনই আমার রাশ করে অনেক কিছু দেখাইতে হতো বা স্টপ করতে হতো, ওইটা মনে ব্যাক অফ দ্য মাইন্ডে না থাকলে চেস্ট প্লেন গুলা বল করুক, আচ্ছা। ওই অ্যাগ্রেশনটা তো তার ইন্ডিয়া, হ্যাঁ, তো ওখান থেকে সে যাতে